হ্যালো। বাগনাবাড়ি স্কুলের ক্লাস 10-এর জীবন বিজ্ঞান ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন। আমরা এর আগেও যখন কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন প্রকার কোষ বিভাজন হয়ে থাকে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আজকের আমরা পড়ব মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আমরা এই জেনে যে জীবকোষের সংখ্যা বৃদ্ধি, পরিস্ফুটন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, এছাড়া কোষ বিভাজন যে সমস্ত দেহের গঠন, অঙ্গ প্রত্যঙ্গ, ক্ষতস্থান পূরণ, বিভিন্ন কাজে এই মাইটোসিস প্রক্রিয়া প্রয়োজন। তাহলে মাইটোসিস প্রক্রিয়া আমরা আলোচনা করছি দুটি ধাপে। এক হচ্ছে কোষের মধ্যে এই যে নিউক্লিয়াসের একটা বিভাজন হয়, যাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। তাহলে এই যে নিউক্লিয়াসের বিভাজন, তাহলে মাইটোসিসকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, দুটো ধাপে, এক হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন মানে ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস এই দুটো ধাপে মাইটোসিস কোষ বিভাজন হয়। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিসের কী কী ভাব? এক হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। নিউক্লিয়াসের বিভাজনকে বলছি ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনের পর সাইটোকাইনেসিস হয়, সাইটোপ্লাজমের বিভাজন। আমরা পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করি। এই হচ্ছে নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দা ভেতরে কি আছে? নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস বলা হয়। আদর্শ নিউক্লিয়াস প্রাণীকোষের ক্ষেত্রে আমরা বলছি। নিউক্লিয়াসের বাইরে আছে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণু হচ্ছে গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে সেন্ট্রোজোম, যার মধ্যে দুটো সেন্ট্রিওল আছে। এছাড়া অন্যান্য কোষীয় অঙ্গাণু আছে। এই অবস্থায় কোষটা বিভাজন হবে। তাহলে প্রোফেজ দশাতে কী হয়? নিউক্লিয়াসের জল বিয়োজন হয়। জল বিয়োজনের ফলে ক্রোমাটিন যে জালিকাগুলি আছে এখানে, নিউক্লিয় জালিকা, সেটা সুস্পষ্ট ক্রোমোজোমের রূপ নেয়। একটা ক্রোমোজোম মানে দুটো ক্রোমাটিড। এই দুটো ক্রোমাটিড সুস্পষ্ট আকার ধারণ করে। তাহলে নিউক্লিয় পর্দাও আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। প্রোফেজ দশার শেষের দিকে আমরা দেখতে পাবো নিউক্লিয় পর্দা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায় এবং এই যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু, এগুলি জল বিয়োজনের ফলে আরও সুস্পষ্ট এবং মোটা হয়। এবং একটা ক্রোমোজোম যে দুটো ক্রোমাটিড, আমি কালো কালি আর লাল কালি দিয়ে দেখেছি, একটা ক্রোমোজোম মানে দুটো ক্রোমাটিড, সেই ক্রোমাটিডগুলো সুস্পষ্ট আমরা দেখতে পাই। তাহলে নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটবে এবং সেন্ট্রোজোমের সেন্টিওল দুই প্রান্তের দিকে চলে যাবে। কোষের দুই প্রান্তের দিকে চলে গিয়ে অ্যাস্ট্রাল রশ্মি বা বেম তন্তু গঠন করবে। এই যে বেম তন্তু, অ্যাস্ট্রাল রশ্মি, এইগুলো সৃষ্টি করবে। এই গেল প্রোফেজ দশার ঘটনা। প্রোফেজ দশার পরে আমরা চলে আসছি মেটাফেজ দশা। মেটাফেজ দশায় আমরা কি পাবো? মেটাফেজ দশায় পাবো যে মেটাফেজ প্লেট গঠন। মেটাফেজ প্লেটটা কি? এই যদি কোষের মাঝ বরাবর অঞ্চল হয়, নিরক্ষীয় অঞ্চল হয়, নিরক্ষীয় অঞ্চলে কি দেখব? এই ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে সুসজ্জিত থাকে। সুসজ্জিত বলতে বিভিন্ন আকার আকৃতিতে হতে পারে, যেমন ইংরাজি বর্ণমালার এল, ভি, কে, আই, এরকম বর্ণমালার আকার আকৃতিতে সজ্জিত থাকে ক্রোমোজোমগুলো সুস্পষ্ট এবং মোটা হয়। দুটো ক্রোমাটিডে বিভক্ত এই ক্রোমোজোম। প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে এই অ্যাস্ট্রাল রশ্মি বা বেম তন্তু সংলগ্ন থাকে। এই অবস্থাকে মেটাফেজ প্লেট বলি। তাহলে মেটাফেজ প্লেট একটা গুরুত্বপূর্ণ
অংশ হচ্ছে এই মেটাফেজ দশায়। এই পরের দশা হচ্ছে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় আমরা কি পাচ্ছি? অ্যানাফেজ দশায় পাচ্ছি ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে যে গঠন ছিল সেই দুটো ক্রোমাটিড সেপারেট হয়ে যায়। কেন সেপারেট হয়ে যায়? এই নিরক্ষীয় অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর সৃষ্টি এইগুলি চাপ দেয় দুই প্রান্তের দিকে, এবং এই যে অ্যাস্ট্রাল রশ্মি বেম তন্তুগুলো আছে যেটা সেন্ট্রোমিয়ারে সংলগ্ন ছিল, এরা হাফ ক্রোমোজোমের হাফ মানে একটা করে ক্রোমাটিড আর হাফ সেন্ট্রোমিয়ার নিয়ে এই প্রান্তের দিকে ধাবিত হয়। মানে একটা ক্রোমোজোম মানে দুটো ক্রোমাটিড, তাহলে এই প্রান্ত একটা ক্রোমাটিড যাবে, এই প্রান্তে একটা ক্রোমাটিড যাবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি একে অ্যানাফেজীয় চলন বা ক্রোমাটিডের চলন এই অ্যানাফেজ দশায় মুখ্য ঘটনা। তাহলে এই বেমতন্তুগুলো এই ক্রোমাটিডকে এই প্রান্তের দিকে টানছে, এই বেমতন্তু এই ক্রোমাটিডকে এই প্রান্তের দিকে টানছে। ফলে কি হলো, এখানে আমি চারটে ক্রোমোজোম নিয়ে দেখাচ্ছিলাম, তাহলে চারটে ক্রোমোজোমের মধ্যে চারটে ক্রোমোজোম মানে 8টা ক্রোমাটিড, তাহলে চারটে ক্রোমাটিড এই প্রান্তে, চারটে ক্রোমাটিড এই প্রান্তে। ঠিক আছে, যদি মানুষের 46টা ক্রোমোজোম হয়, তাহলে 46টা ক্রোমোজোম মানে 92টা ক্রোমাটিড, তাহলে 46টা ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে ক্রোমাটিড এই প্রান্তে যাবে আর একটা করে ক্রোমাটিড এই প্রান্তে যাবে। তাহলে এই প্রান্ত 46টা ক্রোমাটিড যাবে, এই প্রান্ত 46টা ক্রোমাটিড যাবে। এই হচ্ছে অ্যানাফেজীয় চলন বা ক্রোমাটিডের চলন। এটা মুখ্য ঘটনা। ইন্টারজোনাল তন্তু মাঝখানে সৃষ্টি হয়ে দুদিকে আরও চাপ দেয়। এই তন্তুগুলো এই প্রান্তের দিকে টানে, এই তন্তুগুলো এই বেমতন্তুগুলো এই প্রান্তের দিকে টানে। এরপরে অ্যানাফেজ দশার পরে আসছে টেলোফেজ দশা। টেলোফেজ দশা কী পাচ্ছি? এই যে ক্রোমাটিডগুলি চলে গেল, এরা প্রত্যেককে অপত্য ক্রোমাটিড গঠন করে একটা পূর্ণাঙ্গ ক্রোমোজোমে রূপ নেয়। তাহলে এই যে ক্রোমাটিড আছে আর একটা ক্রোমাটিড সংশ্লেষ করে পূর্ণাঙ্গ ক্রোমাটিড নেয়। তাহলে এখানে চারটে ক্রোমাটিড দেখিয়েছি, তাহলে চারটে ক্রোমাটিড মানে এখানে চারটে ক্রোমোজোমে রূপ নেবে। এও চারটে ক্রোমাটিড এই প্রান্তে গিয়ে চারটে ক্রোমোজোমে রূপ নেবে। যদি মানুষের 46টা ক্রোমোজোম হয়, তাহলে 46টা ক্রোমাটিড এই প্রান্তে গিয়ে 46টা ক্রোমোজোমে রূপ নেবে, এই প্রান্তে গিয়েও 46টা ক্রোমোজোমে রূপ নেবে। তাহলে এই যে 46টা ক্রোমোজোমে রূপ নিল, এটাই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু আকারে এখানে নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস গঠন করবে। নিউক্লিয় পর্দার আবির্ভাব হবে, নিউক্লিয় লাসের আবির্ভাব হবে, জল সংযোজন হবে, একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস গঠন করবে। তাহলে এই প্রান্তে অপত্য নিউক্লিয়াস, এই প্রান্তে অপত্য নিউক্লিয়াস। তাহলে একটা নিউক্লিয়াস থেকে দুটো অপত্য নিউক্লিয়াস বিভাজন হলো। একেই বলে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন, একটা নিউক্লিয়াস থেকে অপত্য নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা ধরো 46। তাহলে এই যদি 46 ক্রোমোজোম সংখ্যা হয় মানে 2n, ধরো ডিপ্লয়েড, তাহলে মাতৃকোষের ডিপ্লয়েড, অপত্য যে নিউক্লিয়াস তৈরি হলো দুটো, তাহলে প্রত্যেকটার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান। তাই মাইটোসিসকে বলা হয় সমবিভাজন। মাইটোসিসকে বলা হয় সমবিভাজন। পরীক্ষায় কোশ্চেন দেয় সমবিভাজন বলতে কী বুঝি, যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও তাই। তাহলে এখানে কীভাবে ক্রোমোজোম সংখ্যা একই রকম হলো আমরা এই পদ্ধতিটা দেখে নিলাম। অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হলো। আর কি হলো টেলোফেজ দশায়? এই যে নিউক্লিয় এই যে কোষ পর্দা যেটা আছে, এই কোষ পর্দা এখান দিয়ে খাঁজ সৃষ্টি হয়, যাকে বলি ক্লিভেজ। এই ক্লিভেজ গঠন আস্তে আস্তে কোষের ভিতর দিকে পৌঁছে দুটো অপত্য কোষ সেপারেট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লিভেজ গঠনের মাধ্যমে প্রাণীকোষে দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, অপত্য নিউক্লিয়াস নিয়ে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্লিভেজ হয় না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয় কোষপাত, সেল প্লেট। সেল প্লেট গঠনটা কীরকম? কোষের মধ্যে অবস্থিত যে ফ্রাগমোপ্লাস্ট, সে ফ্রাগমোপ্লাস্ট এই অপত্য নিউক্লিয়াসের মাঝে জমে সেল প্লেট গঠন করে। এই সেল প্লেট পরবর্তীকালে কোষ প্রাচীর নিয়ে দুটো আলাদা অপত্য কোষ সেপারেট হয়ে যায়। আর একটা পার্থক্য হচ্ছে প্রাণী কোষের সঙ্গে উদ্ভিদ কোষের মাইটোসিসে। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা সেন্ট্রিওল দেখতে পাই, সেন্ট্রোজোম, যে সেন্ট্রিওল বেমতন্তু গঠন করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু বেমতন্তু হয় কোষের মধ্যে অবস্থিত যে মাইক্রোটিবিউল, সে মাইক্রোটিবিউল দ্বারা বেমতন্তু
গঠন হয়। তোমরা পড়বে উদ্ভিদ মাইটোসিসের সঙ্গে প্রাণী মাইটোসিসের পার্থক্য এবং উদ্ভিদ সাইটোকাইনেসিসের সঙ্গে প্রাণী সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। আমরা যদি পার্থক্যটা একটু সংক্ষেপে তোমাদের একটু আলোচনা করি, তোমরা দেখতে পাবে। ধরো উদ্ভিদ কোষ প্রাণী কোষের মাইটোসিস তোমাদের পার্থক্য করতে বলছি। আমি কতগুলি বেসিসে পার্থক্য বলছি, শোনো। ধরো বেমের গঠন, অ্যানাস্ট্রাল ব্রেম, অ্যাস্ট্রাল ব্রেম। প্রাণী কোষে হচ্ছে অ্যাস্ট্রাল ব্রেম, মানে যেগুলো সেন্ট্রিওল থেকে তৈরি হচ্ছে, অ্যাস্ট্রাল রশ্মি থেকে তৈরি অ্যাস্ট্রাল ব্রেম। আর উদ্ভিদ কোষে হচ্ছে অ্যানাস্ট্রাল ব্রেম। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা অ্যানাস্ট্রাল ব্রেম কী পাই? যদি ব্রেমতন্তু বা এই সেন্ট্রিওল দ্বারা যদি অ্যাস্ট্রাল রশ্মি যদি তৈরি না হয়, অন্য কোনোভাবে যদি তৈরি হয়, যেমন মাইক্রোটিবিউল দ্বারা যদি তৈরি হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলি অ্যানাস্ট্রাল ব্রেম। আচ্ছা, তারপরে আরও পার্থক্য আছে। মেটাফেজ প্লেট উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেই অর্থে পুরোপুরি মেটাফেজ প্লেট প্রাণীদের ক্ষেত্রে যেমন দেখা যায়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেরকম মেটাফেজ প্লেট আমরা পাই না। আচ্ছা, ক্রোমোজোমগুলো নির্দিষ্ট রীতি মেনে মেটাফেজ প্লেট গঠন করে না। প্রাণী কোষের ক্ষেত্রে যেমনটা সুসজ্জিত দেখা যায়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেরকম হয় না। স্টেম বডি উদ্ভিদ কোষের ক্ষেত্রে গঠিত হয় না, প্রাণী কোষের ক্ষেত্রে স্টেম বডি মানে এই যে বেমতন্তু গঠন করছে, এই যে মাকু আকৃতির, একে বলছি স্টেম বডি। তারপরে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে প্রাণী কোষে যেমন ক্লিভেজ দেখা যায়, উদ্ভিদ কোষে সেরকম ক্লিভেজ দেখা যায় না। এই ক্লিভেজের মাঝখানে আমরা কন্ট্রাক্টিল রিং তৈরি হয়, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই ফ্রাগমোপ্লাস্ট জমা হয়ে, এই ফ্রাগমোপ্লাস্ট এক প্রকার পেকটিন পলিস্যাকারাইড জাতীয় বস্তু, যা এখানে সঞ্চিত হয়ে কোষপাত গঠন করে। এটা একটা উল্লেখযোগ্য বস্তু, মানে প্রাণী কোষের থেকে উদ্ভিদ কোষের যে পার্থক্য, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। উদ্ভিদ সাইটোকাইনেসিস, প্রাণী সাইটোকাইনেসিসের মধ্যে ডিফারেন্স এটা করবে। আচ্ছা, মাইটোসিস আমরা দেখে নিই ওভারঅল। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস প্রোফেজ, এই প্রোফেজ দশা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা মাইটোসিসের কোষ বিভাজনে। মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সাইটোকাইনেসিস হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব ছোটো ছোটো কিছু প্রশ্ন, যেমন ধরো মেটাকাইনেসিস। যদি তোমাদের প্রশ্ন দেয় পরীক্ষায়, যে পদ্ধতিতে পুরো মেটাফেজ দশায় সাইটোপ্লাজমে ছড়ানো ক্রোমোজোমগুলো বেমের নিরক্ষীয় অঞ্চলে একত্রিত হয়, তা হলো মেটাকাইনেসিস। আচ্ছা, তোমাকে যদি বলে প্রো মেটাফেজ কাকে বলে? প্রোফেজ ও মেটাফেজ দশার মধ্যবর্তী যে ক্ষণস্থায়ী দশা, যেখানে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশ সম্পূর্ণরূপে অবলুপ্তি হয়ে যায়। দেখো, সম্পূর্ণরূপে অবলুপ্তি হয়ে যাচ্ছে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ সম্পূর্ণ অবলুপ্তি হয়ে যাচ্ছে এবং বেম গঠন সম্পূর্ণ হয়, তাকে বলেছি প্রো মেটাফেজ। আচ্ছা, আমরা চলে যাব, তোমাদের সিলেবাসে আছে মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজন সম্বন্ধে তোমাদের একটু সংক্ষেপে ধারণা নিতে হবে। মিওসিস কোষ বিভাজন, আমরা জানি মিওসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে ডিফারেন্স। মিওসিস কোষ বিভাজন এটা কোথায় হয়? জনন গ্রন্থিতে, জনন কোষে হয়। মিওসিস কোষ বিভাজনে মিওসিস 1, মিওসিস 2 দুটো ভাগে ভাগ হয়। আমি যদি তোমাদের সংক্ষেপে একটু আলোচনা করি, ধরো তোমাদের আমি মিওসিস কোষ বিভাজন সম্বন্ধে বলছি। মিওসিসকে দুটো ভাগে হয়। এক হচ্ছে মিওসিস 1, এক হচ্ছে মিওসিস 2। মিওসিস 1কে বলা হচ্ছে হ্রাস বিভাজন, আর মিওসিস 2কে বলা হচ্ছে সমবিভাজন, মানে মাইটোসিসের মতো সমবিভাজন। মিওসিস 1-এর ক্ষেত্রে কী হয়? ধরো এই একটা জনন মাতৃকোষ ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড থেকে দুটো অপত্য কোষ তৈরি হলো, হ্যাপ্লয়েড।
ডিপ্লয়েড জননমাতৃ কোষ, তার থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হলো যারা হ্যাপ্লয়েড, মানে জননমাতৃ কোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখতে মিওসিসের দুটো ভাগে হয়, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1কে বলা হয় রাস বিভাজন। কেন রাস বিভাজন বলা হয়? জননমাতৃ কোষ, এই যে জননমাতৃ কোষ ছিল, এই জননমাতৃ কোষ ডিপ্লয়েড, সেখান থেকে হয় দুটো হ্যাপ্লয়েড, মানে যদি এটা 46 ক্রোমোজোম হয় তাহলে এখানে হবে 23 ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ। আবার মিওসিস 2 পরের ধাপে হয়, এখান থেকে দুটো, আবার এখান থেকে দুটো, এখান থেকে দুটো হলে কি হবে? এন, মানে এরাও হ্যাপ্লয়েড। তাহলে মিওসিসের এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে মিওসিসের দ্বিতীয় ধাপ। তাই প্রথম ধাপকে বলে রাস বিভাজন, মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম প্রাপ্ত হলো। আর দ্বিতীয় ধাপকে বলছি সমবিভাজন। দেখো এর সাপেক্ষে এটা সমান, এটাও হ্যাপ্লয়েড, এটা থেকেও যে দুটো অপত্য কোষ তৈরি তারা প্রত্যেকে হ্যাপ্লয়েড। তাহলে আলটিমেটলি কী হলো? যে জননমাতৃ কোষ থেকে 4টে হ্যাপ্লয়েড অপত্য নিউক্লিয়াস পেলাম, অপত্য কোষ পেলাম। এরা জনন কোষ গঠন করে, শুক্রাণু বা ডিম্বাণু ইত্যাদি। আচ্ছা, মিওসিসের ক্ষেত্রে আমরা কিছু ঘটনা আমরা পাবো। মিওসিসে কোষ বিভাজন একটা উন্নত ধরনের কোষ বিভাজন, যেখানে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারটা কি? ধরো ক্রোমোজোম, ধরো এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের সমষষ্ঠ ক্রোমোজোম ধরো এটা, একই রকম আকার আকৃতি সম্পন্ন সমদৈর্ঘ্যের পাশাপাশি অবস্থানকারী কোষ, যারা পরস্পর বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের জিন বহন করে, তাদেরকে বলি হোমোলোগাস ক্রোমোজোম বা সমষষ্ঠ ক্রোমোজোম। এই সমষষ্ঠ ক্রোমোজোম এই ক্রোমাটিড এরা পরস্পর সিস্টার ক্রোমাটিড, এ ক্রোমাটিড পরস্পর সিস্টার ক্রোমাটিড। তাহলে এই ক্রোমাটিডের সাপেক্ষে এই ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হয়। মানে ছবিটা কীরকম হবে? ধরো এই ক্রোমোজোম, তাহলে দেখো দেহাংশের বিনিময় হলো। এই পোর্শনটা হচ্ছে কায়াজমা গঠন করলো, কায়াজমা ইংরেজি ক্রসের মতো কায়াজমা বা ক্রসিং ওভার বলা হয়। এই ক্রসিং ওভারের ফলে উৎপন্ন যে রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি হয় সেটা কীরকম হবে দেখো। এর ফলে কি তৈরি হলো? এর ফলে তৈরি হবে এরকম, এর অর্ধাংশ এ নিল, এর হাফ অর্ধাংশ এ নেবে। আবার দেখো এর হাফ এ নেবে, এর হাফ এ নেবে। মানে ক্রসিং ওভারের ফলে কি হলো? অরিজিনালি এরকম ক্রোমোজোম ছিল, সেই ক্রোমোজোমগুলো এই ক্রসিং ওভার বা কায়াজমা গঠনের ফলে কি হলো? এরকম এর খণ্ডাংশের বিনিময় হয়। এই খণ্ডাংশের বিনিময় একটা গুরুত্বপূর্ণ অংশ, যা মাইটোসিস কোষ বিভাজনে হয় না। মিওসিস কোষ বিভাজনে এই খণ্ডাংশের বিনিময় হয়, যার ফলে রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি হয়, পুনঃসংযুক্তি ক্রোমোজোম। মানে এখানে যে জিন সজ্জা ছিল সেই জিন সজ্জাটা চেঞ্জ হয়ে গেল। এর ফলে কি উন্নত বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে। তাহলে আমরা কতগুলি পার্থক্য পেলাম মাইটোসিসের সঙ্গে মিওসিসের মধ্যে, এগুলি উল্লেখযোগ্য। এগুলি পড়ার পর যে জায়গাগুলি বুঝতে পারবে না আমাকে বলবে, আমরা আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব। যা কোশ্চেন দেবো কোশ্চেনগুলি রেডি করবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে নিই, যে এখানে কতগুলি শর্ট কোশ্চেন দেয়, যে কায়াজমা, তারপরে রিকম্বিনেশন, তারপরে ক্রসিং ওভার, ডায়াড কাকে বলে? এই সমষষ্ঠ ক্রোমোজোমগুলো পাশাপাশি যে অবস্থান করছে একে বলি ডায়াড। সমষষ্ঠ ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমগুলি পাশাপাশি যে অবস্থান করছে তাকে বলি ডায়াড। আর টেট্রাড কাকে বলে? যে সমষষ্ঠ ক্রোমোজোম, একটা ক্রোমোজোম মানে দুটো ক্রোমাটিড, তাহলে সমষষ্ঠ ক্রোমোজোম মানে পাশাপাশি দুটো ক্রোমোজোম, তাহলে এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, আর এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, তাহলে একটা ক্রোমোজোম মানে 4টে ক্রোমাটিড। এই 4টে ক্রোমাটিড সমন্বিত যে হোমোলোগাস ক্রোমোজোম তাকে বলি টেট্রাড গঠন, টেট্রাড, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনগুলো পড়বে, বাড়িতে আলোচনা করবে,
তৈরি করবে, অসুবিধা হলে ফোন করবে আমাকে বা মেসেজ করবে, আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, কোশ্চেনগুলি রেডি করবে। ঠিক আছে?